গাজীপুর ও আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৯ কারখানা। বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বেক্সিমকো শ্রমিকদের অবস্থান। বৃষ্টি থামলেও এখনো জলমগ্ন কয়েক জেলার নিম্নাঞ্চল। ঘরবাড়ি আর কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দুর্ভোগে মানুষ। ঘরবাড়ি পড়ে গেছে, বর্ষায় এখন আমি থাকতে পারতেছি না। বৃষ্টি হয়ে দাম অনেক করা তোলাই গেছে, 4 বিঘের মতন। আরও অনেকজনের বেগুন ক্ষেত, কলা বন, আখ বন, এসব টমাটো বন এসব তোলাই গেছে। সরকারি প্রকল্প ভাঙিয়ে দুর্নীতির অভিযোগ দিনাজপুরের কাটলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সিরাজগঞ্জে মাদ্রাসা সুপারের অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত করতে চায় উপজেলা প্রশাসন। সবাইকে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। গাজীপুর ও আশুলিয়ায় আজও বিক্ষোভ করছে শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। এরপর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কাজ বন্ধ করে দেয়। অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। বন্ধ আছে 19টি পোশাক কারখানা। শিল্প পুলিশ জানিয়েছে 19টির মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 18টি। একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অন্যান্য কারখানায় চলছে পুরোদমে উৎপাদন। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, অব্যাহত আছে সেনা টহল। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কয়েকটি কারখানায় বিক্ষোভ করছে শ্রমিকরা। তাদের বিক্ষোভের কারণে কাজ বন্ধ করে রাস্তায় নেমে এসেছে কর্মীরা। বেতন বাড়ানোর দাবিতে চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেয়। চন্দ্রা ও ভোগরা এলাকায় যানজট দেখা দিয়েছে। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিকরা। এতে দেখা দেয় যানজটের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আশুলিয়া শিল্পাঞ্চলের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঠিক কোন এলাকায় সংঘর্ষ হলো একটু জানাবেন? এখনকার পরিস্থিতি কি সেখানকার? আসলে আশুলিয়া শিল্পাঞ্চলের যে কাঠগড়া, জিরাবো এই অঞ্চলটিতে রয়েছে, এই অঞ্চলটিতে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা বিক্ষোভ করেছে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের যে 2 গ্রুপ রয়েছে, অর্থাৎ যে কারখানাটি বন্ধ ছিল সেই কারখানার শ্রমিকরা অন্য একটি কারখানায় গিয়েছিলেন চালু কারখানার শ্রমিকদের বাইরে নিয়ে আসতে। তখনই কিন্তু 2 শ্রমিকদের পক্ষের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলের ঘটনা ঘটে। এই সময় কিন্তু একজন নারী শ্রমিক ইটের আঘাতে আহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেই নারী শ্রমিক রোকেয়া, যিনি সহকারী মেশিন অপারেটর হিসেবে মাস্কট গ্রুপে কাজ করতেন, তিনি নিহত হন। নিহত হওয়ার পর থেকে কিন্তু ওই এলাকাটি উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখেছি যে শ্রমিকরা সেখানে বিভিন্ন ধরনের বিক্ষোভ করে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে সেই বিক্ষোভটি সমাধানের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা তেমনটি বলছেন। তবে একটি বিষয় জানিয়ে রেখে, অন্যান্য যে সকল কারখানা রয়েছে, যেগুলো কারখানা খোলা রয়েছে অন্যান্য এলাকার, সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টহল কিন্তু জোরদার করেছে এবং গোটা শিল্পাঞ্চলে কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা আরো কড়া নজরদারিতে রাখছে বলে এমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। নিপু, আপনাকে ধন্যবাদ। নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও খুলনার বেশিরভাগ এলাকা থেকে। উপকূলীয় জেলা শহরের মূল সড়কগুলো থেকে নেমে গেলেও দুর্ভোগ কমছে না। এখনও বেশ কিছু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে আছে। কক্সবাজারের অধিকাংশ উপজেলা থেকে পানি সরে যাচ্ছে, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ।
দর্শক, কক্সবাজারের নিম্নাঞ্চলগুলোতে এখনো জমে আছে পানি। যেখান থেকে পানি নেমেছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। যেমনটা আমরা জানাচ্ছিলাম, এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কি অবস্থা একটু জানাবেন? পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সেটাও একটু জানতে চাই। নেন্সি, 4 দিন ধরে বৃষ্টি নেই। বৃষ্টি না থাকাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে, মানুষের যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে এসেছে এবং একই সাথে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। আমরা এখন যে এলাকায় আছি সেটি হচ্ছে কক্সবাজারের রামুর দুছড়ি এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ঢলের কারণে একেবারে এই এলাকার বেশ কিছু বাঁধ ভেঙে গেছে। চলাচলের যে সড়ক, প্রধান সড়ক এটি, এই সড়কের পাশে বিভিন্ন মার্কেট আমরা দেখছি খালের মধ্যে পড়ে যাচ্ছে, এমন অবস্থা আছে। কিছু কিছু জায়গায় একেবারে ভেঙে বিশাল একটা মার্কেট পড়ে গেছে খালের মধ্যে। এবং বিভিন্ন এই খালের বিভিন্ন মোড়ে আমরা দেখেছি যেখানে আপনার একেবারে বাঁধ ভেঙে রাস্তা, গ্রামীণ যে সড়ক, এই সড়ক ভেঙে একেবারে খালের মধ্যে পড়ে গেছে এই অবস্থায়। তো এভাবেই কিন্তু স্পষ্ট হচ্ছে সবকিছু। আর এমনিতে তো জলাবদ্ধতার কথা যদি বলি, পেকুয়া এবং চকরিয়ার কিছু নিম্নাঞ্চলে এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে, যার কারণে মানুষ দুর্ভোগের মধ্যেও আছে, সেটাও অবশ্যই ফেলে দেওয়া যাবে না। এবং আমরা দেখছি গতকাল পরশু যে অবস্থা দেখলাম, মানুষ স্বাভাবিকভাবে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আর 2-1 দিনের মধ্যে তাদের যে অ্যাসেসমেন্ট চলছে এখন, যে সেটি যদি শেষ হয় তাহলে তারা পুনর্বাসনের যে কাজ সেটি শুরু করবে। নেন্সি। এহসান, আপনাকে ধন্যবাদ। 3 দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন সাতক্ষীরার তালা উপজেলার নিম্নাঞ্চল। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, কারো ঘরবাড়িতে উঠেছে পানি। চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। দ্রুত সরকারি খাল দখলমুক্ত করার দাবি গ্রামবাসী। কদিনের ভারী বৃষ্টিতে ডুবেছে সাতক্ষীরার তালা সদরের জিয়ালানলতা গ্রাম, তলিয়েছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। বৃষ্টি থেমে আসলেও এখনো পানিবন্দী নিকারিপাড়ার কয়েকশো পরিবার। জ্বলছে না চুলা, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়াচ্ছে পানিবাহিত রোগ ব্যাধিও। টানা বৃষ্টি আর আমরা গরিব গরিব মানুষ, আমাকে পা পচি যাচ্ছে, গায়ে যাচ্ছে বিষাক্ত পানিতে আমাদের সমস্যা, যাওয়া আসার কষ্ট, রান্না বান্নার কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট। বাচ্চা কাচ্চা পানিতে নামতেছে, চুলকানি হচ্ছে, গা হচ্ছে। ঘর বাড়ি পড়ে গেছে, বর্ষায় এখন আমি থাকতে পারতেছি না। মসজিদে মনে করেন যে লোকজন নামাজ পড়তে আসতে পারতেছে না, ওইদিকে ডিপ টিউবওয়েল, ওইখান থেকে প্রতিদিন পানি আনা হয়, মামুনেরা পানি আনে, সেটা আনতে পারতেছে না, রান্না বান্না বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ সরকারি খাল দখল করে মাছের ঘের করেছেন প্রভাবশালীরা, তাই বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পুকুর, জলাশয়ের মাছ ভেসে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে ফসলেও ক্ষতির শঙ্কা চাষিদের। খালে আটকাই দেয় সরকারি খাল, এর জন্য জলাবদ্ধতা আমরা এই দুর্ভোগে আটকে আছি। ঘের করতে করতে মানুষ একেবারে কবরস্থান পর্যন্ত চলে এসেছে, যে কারণের জন্য আমাদের জলানলতা এই জলাবদ্ধতা। ঘের টোটাল হচ্ছে 5টা, আপনার 600 থেকে 600 বিঘা, 650 বিঘা হবে। আর ক্ষতির পরিমাণ 4 থেকে 4.5 কোটি টাকা মতো ইনভেস্ট করা। ঘের প্লাবিত হয়ে গেছে, মাছ বেরিয়ে গেছে। বৃষ্টি হয়ে ধান অনেক কটা তোলাই গেছে, 4 বিঘের মতন। আরও অনেকজনের বেগুন ক্ষেত, কলা বন, আখ বন, এসব টমাটম বন, এসব তোলাই গেছে। টানা বৃষ্টিতে যখন প্লাবিত নিম্নাঞ্চল, ঠিক তখনই বেতনা নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে আবারও প্লাবিত হচ্ছে তালার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সরকারি প্রকল্প অনুযায়ী বিনামূল্যে দোকান বরাদ্দ দেওয়ার কথা, অথচ প্রভাব খাটিয়ে দোকানীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সাবেক এমপির ছত্রছায়ায় এমন অপকর্ম করতেন ইউনুস আলী।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই পলাতকে অভিযুক্ত। তার বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তার পাশেই ঝুড়িতে শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, অথচ তাদের জন্য নির্মাণ করা হয়েছে দোতলা মার্কেট। খরচ হয়েছিল প্রায় 3 কোটি টাকা। দিনাজপুরে কাটলা বাজার এলাকা গ্রামীণ হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় 2 তলা একটি মার্কেট নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সে সময় দোকানীদের প্রতিশ্রুতি দেওয়া হয় নতুন মার্কেটে তাদের জায়গা বরাদ্দ দেওয়া হবে, কিন্তু ভবন নির্মাণের পর পাল্টে যায় দৃশ্যপট। অভিযোগ উঠেছে কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী প্রত্যেক দোকানের জন্য নিয়েছেন নগদ অর্থ। টাকা না দেয়ায় অনেকেই পাননি দোকানের জায়গা। তবে যারা পেয়েছেন সবাইকেই গুনতে হয়েছে 40,000 থেকে 5 লাখ টাকা। এই ঘটনায় ক্ষুব্ধ দোকানিরা। যখন বিল্ডিং হলো হওয়ার পর এখন নেতা গোতারা এখন বলে কত টাকা না দিলে জায়গা দেবো না। আমি টাকা চেয়ারম্যানের দিনে দেখে আমাকে এখানে জায়গা দেয়নি। আমরা এখান থেকে অনেকে এক থেকে দোকান করি, আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে টাকা নিছে 1,80,000 টাকা নিছে। আমিও দোকান করি সেটার উপর, তা আমাকে জায়গা না দেওয়ার পর টাকা চাইছিল, আমি টাকা দিতে পারি নাই। আমি ওই যে ওখানে যাই বসে থাকি, টাকার বিনিময়ে অন্য মানুষকে তুলে দিই। আর জায়গা পাওয়ার যোগ্যতা তারা অনেকেই জায়গা পায় নাই। সমস্ত দোকানদার যারা এখানে ভুক্তভোগী তাদের কাছে নিয়ে যে আমরা একটা অভিযোগ দিয়েছি টিএনও স্যারের কাছে, যিনি বলছে যে আমরা এটা একটা ব্যবস্থা নিব। এই বিষয়ে ইউনুস আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন 27 দোকানি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউএনও। মাইকের সামনে না বললে হয় না, এই সময় আসলে আমরা কোনো বক্তব্য আমাদেরকে পাবলিকলি দিতে নিষেধ করা আছে। চেয়ারম্যান যদি টাকা নিয়ে থাকেন বিষয়টা উনি ঠিক করেন নাই, কারণ এইভাবে তো উনি নিতে পারেন না। 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউনুস আলী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মরদেহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। দাতা ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানটির নামে রয়েছে বিপুল সম্পত্তি। সেখান থেকে আয় হওয়া অর্থ 2 যুগ ধরে আত্মসাৎ করছেন সুপার, অথচ উন্নয়ন নেই অবকাঠামোর। গত বছর দাখিল পরীক্ষায় পাশের হার 0। আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 1970 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মোরদহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসা। প্রায় 1 একর জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসার আয়ের জন্য স্থানীয়রা 6 একর জমি ও 3 একর জায়গায় পুকুর দান করেন। 1984 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। 80 ও 90-এর দশকে ব্যাপক সুনাম অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার শিক্ষক আর অভিভাবকদের অভিযোগ, প্রতি বছর জমি থেকে প্রায় 8 লাখ টাকা এবং পুকুর জলাশয় থেকে আয় হয় আরও 5 লাখ। এত কিছুর পরও বেহাল শ্রেণীকক্ষ, গত 24 বছরে নেই কোনো অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী কমেছে আশঙ্কাজনক হারে। এখানে 17-18 জন শিক্ষক আছে, অথচ 17-18 জন শিক্ষার্থীও নাই। রেগুলার 5 জন 4 জন 3 জন 4 জন এরকম করে ক্লাস হয়। আমরা এসে যদি শিক্ষার্থী না পাই, আমরা কি এই ব্রেঞ্চগুলোকে পড়াবো স্যার? আপনারাই বলেন। একমাত্র এই মাদ্রাসার এই ছাত্র অবনতির একমাত্র কারণ হলো সুপার সাহেব। ব্যাপক অনিয়ম দুর্নীতির জন্য মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারীকে দুষছেন তারা। ছাত্রছাত্রীর একটা টিফিন খরচ বা হয়তো ভালো একটা শিক্ষার ব্যবস্থা এটা আমাদের মাদ্রাসায় নাই, সেই জন্য মানুষ ছাত্রছাত্রী দিতে চায় না। মোটামুটি 24 বছরে 2 থেকে 2.5 কোটি টাকার মতন আয় হয়। এই টাকাগুলো সম্পূর্ণ সে আত্মসাৎ করে। আমরা ব্যাংকের স্টেটমেন্ট উঠে দেখছি একটা টাকাও সুপার আজ অবধি জমা দেয়নি এবং টোটালি আত্মসাৎ করেছে। 6 লক্ষ 7 লক্ষ টাকার গাছ বেচছে, একটা ঘর বেচছে, সমস্ত টাকা সে আত্মসাৎ করে নিয়ে গেছে। সেই প্রতিবাদ আমরা এই 16-17 বছরে আমরা করতে পারিনি, করতে আসলে আমাদের নামে মামলা করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করেন মাদ্রাসা সুপার। ক্যামেরায় কথা বলতে অপারগতা জানিয়ে টেলিফোনে দাবি করেন সব অভিযোগ বানোয়াট। এর আগেও তদন্ত হয়ে গেছে, দুর্নীতি তদন্ত হয়ে গেছে। ওরা আমাকে হয়রানি করার জন্য আমাকে এইগুলো করতেছে। ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব নেওয়ার পর উত্থাপিত আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো কিভাবে এখন উন্নয়ন হয় নাই বা হয় না, এটা উনি ভালো বলতে পারবেন, আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না। বা দেখলাম যে 2 লাখের কিছু উপরে আর কি, সামথিং 2 লাখ সামথিং টাকা আমি
স্টেটমেন্টে দেখলাম যেরকম আছে আর কি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা তাদের বিগত বছরের আয় ব্যয়ের হিসাবটি নিচ্ছি। তো এই প্রতিষ্ঠানে যেহেতু আমাদের একটু ওখানে প্রশাসনিক সমস্যাই চলছে, পরিচালনা পর্ষদ নিয়ে ওখানে সমস্যা, অধ্যক্ষকে নিয়ে অভিযোগ রয়েছে, সুতরাং এই সংক্রান্ত তথ্যগুলি আসলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে এখনো পাইনি। আমরা তদন্তটি শেষ হলে আশা করছি যে ওখানকার দ্বন্দ্ব নিরসন হলে আমরা বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখব। শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বালুখোরদের দৌরাত্মেই বেড়েছে নদী ভাঙন। তাই ভাঙন রোধে টেকসই বাঁধ ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। পদ্মা নদী বেষ্টিত বিস্তীর্ণ জনপদ শরীয়তপুর জাজিরার মাঝিরকান্দি এলাকা। গত 2 সপ্তাহে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে গেছে প্রায় 200 পরিবার। হুমকিতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আবার কবে স্থায়ী ঠিকানায় বাস করতে পারবেন এই দুশ্চিন্তা ঘিরে ধরেছে ভাঙন কবলিত এলাকার মানুষদের। আমাদের জায়গা জমি যা ছিল সবই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙতে যাইয়া পরে আবার এখানে বাড়ি করছি, এরপর আবার ওখানে কইছি আমরা এখানে থাকতার মহান আমাকে এনে সব ভাঙ্গা চুরিয়ে গেছে। আজকে যেন এই জায়গায় রাঁধছি, কালকে যেন আমরা কই রাঁধুম, কই থাকুম, কই যাম, সেই আশ্রয় আমাকে নাই। 1962 সাল থেকে এই পর্যন্ত 13 বার ভাঙ্গা হয়েছে। তীরবর্তী এলাকার মানুষের দাবি, পদ্মা সেতু সংলগ্ন হওয়ায় ভাগ্য পরিবর্তনের আশায় বুক বেঁধেছিল এ অঞ্চলের বাসিন্দারা। কিন্তু দুপারে দেদারসে বালু তোলায় এখন ঘর বাঁচানোই দায়। অবৈধভাবে ড্রেজিং না করলে আমাদের এখানে আবার চর পড়ে যাবো, আমরা থাকতে পারবো। ওই ব্রিজের গুলো থেকে ড্রেজারের মাটি কাট দেওয়া আজকে 2 বছর ধরে আমাদের মাটি কাটে এই পরিস্থিতি হয়েছে, বুঝলেন। এখন আমরা অসহায়, আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় নিচ্ছি। চলতি বছর বরাদ্দের অভাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি আপতকালীন ব্যাগ, জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। প্রতিদিনে কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি। এখন এই সময়টাতে হচ্ছে কি এত বেশি মানুষের দুষ্ট লোকের দৌরাত্ম বেড়েছে যে আমরা মানে কি বলবো, আমরা নিজেরাও হারিয়ে উঠছি। আর আশ্বাস নয়, ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি পদ্মাপাড়ের মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।